গেল কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত। তো এটারে অনেকে হালকা নিছে, আবার অনেকে সিরিয়াসলি নিছে। এর মাঝখানে কাফির বাড়িতে আগুন নিয়েও ধোঁয়াশা আছে। আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো, নাকি সে পরিকল্পিত ভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য? এরকম অনেক বক্তব্য আছে। তো এর মাঝখানে ঠাকুরগাঁয়ে আজকে যে ঘটনা ঘটেছে, সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা। কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। ঘটনার প্রেক্ষাপট, ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয়, বয়স 28। তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। ভোর 5:30টার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশের বক্তব্য, ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয়। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে। কোনো বলা নেই, কথা নেই, তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার, আর এলোপাতারিক উপায় মারধরও করছে। তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল। তার শরীরে 27টি গুলির চিহ্ন রয়েছে, চোখেও তার গুলি লাগছিল। এখন এই চোখের চিকিৎসার জন্য 19শে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল। আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর 5টায় তার উপরে হামলার ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। তো তার বক্তব্য, আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে, তিনি বাড়ি ফেরার পথে রাত 2টার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন। তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি। তো বলতেছে জরুরি কাজ ছিল, কখন ফিরবেন? তো বলছে আমি ভোর হবে, আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা আইসা বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর 5টার দিকে ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে। তিনি কাউকে চিনেননি। আর তার বক্তব্য, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড, সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে। এখন স্বাভাবিকভাবে চিন্তা, হয়তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে। এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে, কে করছে, বাট কমেন্টে সবাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ লিখছেন। হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে। তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি। তবে কয়জনটা নিরাপত্তা দিবে সরকার, সেটাও একটা বিষয়। ভালো থাকুন। একটা নিউজ করছি, বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে, বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে, একে অন্যকে শেষ করে দিচ্ছে। আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু। এগুলো একটা বাহিনী আছে, জাসদ গণবাহিনী। আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, বনাম জাসদ গণবাহিনী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ এবং তার 2 সঙ্গী গতকালকে নিহত হয়েছেন। তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের
রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে 2টি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে। এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে জাসদ গণবাহিনীর কালু হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে। তো নিহতদের মধ্যে 2 জন হচ্ছেন আপনার হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে, শতাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী, ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন। বাকি একজনের পরিচয় মেলেনি। এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কি বলা হয় যে আপনার শব্দ শুনতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আর আমরা দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই কালু বাহিনী পাঠিয়েছে, তাদের বক্তব্য এত দ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা, অসংখ্য গুম, দখলদারি আর বিভিন্ন অপরাধী হানিফ এবং তার 2 সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন। আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে, অন্যায় করবে, এদের সবার পরিণতি একই হবে। এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে। আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা ঘটে, তারপরে কোনো একটা গোষ্ঠী দায় স্বীকার করে। এখানে অনেকটা এরকম শুরু হয়ে গেল। ডেভিল হ্যান্ড চলছে। আমরা জানি না এই ডেভিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ 100%, বাট এইভাবে মাইরা ফেলাটাও আরেক খারাপই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারে শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া, বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে হবে। মাথায় এসে আমাদের সেনা প্রধান আসলে কি ভাবছেন? তিনি কি সরকার পরিবর্তনের কোনো ভাবনা ভাবছেন, অথবা সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার বিশেষ কোনো চিন্তা ভাবনা করছেন? এরকম প্রশ্ন নিঃসন্দেহে আমাদের অনেকের মধ্যে রয়েছে। এবং যখন যে মুহূর্তে দেশে ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ব্যাপক আকারে বেড়েছে, সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দ্য ফেডারেলে একটি লেখা প্রকাশিত হয়েছে। লেখাটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক, বিবিসিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন, সাংবাদিক সুবীর ভৌমিক, যাকে আমরা অনেকেই প্রো আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে ট্রিট করে থাকি। তো তিনি যে লেখাটি লিখেছেন তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। এবং সাবটাইটেলে যে লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা। তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং। আমি একটু এই লাইনটা অন্তত ইংরেজিতে বলি, বাদ বাকিগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বাংলাতে। তিনি সাবটাইটেলে বলছেন যে there seem to be indication that the army chief may be considering a change at the top in Dhaka to stop the chaos and hold national election। এটাই লেখা। তো সুবীর ভৌমিক প্রথমে বলছেন যে তিনি তার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে ইউনূস প্রশাসন আসলেই অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে
দুদিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী মানে সেনাপ্রধানের উপরে সামরিক আইন জারির বিষয়, কিন্তু তিনি তা করেননি। তার কারণ তার যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেটি জেনারেল এরশাদের শাসন কিংবা জেনারেল জিয়াউর রহমানের শাসন, যেটিকে মানুষ সহজভাবে এখনো মেনে নিতে পারে না। এবং সর্বশেষ 1/11-এর সময় সাবেক সেনাপ্রধান মইনি আহমেদের যে ভূমিকা, সেটিও মানুষ সহজে মেনে নিতে পারে না। এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে, এগুলো ধিকৃত হয়েছে, নিন্দিত হয়েছে। সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান